হচ্ছে নোটিফিকেশনটা যেটা হয়েছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছি। নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করতে হবে। নোটিফিকেশানে বেশ কিছু জায়গা আছে যেগুলো ঠিক নয় বলে মনে হয়েছে, তো সেটার জন্য আমরা হাইকোর্টে যাব। কিন্তু আবারও বলবো, যারা যেখানে লিগ্যাল ফাইট করছেন সেটা ইম্পর্ট্যান্ট। আপনারা মোটামুটি পয়েন্টসগুলো জানেন। সেই পয়েন্টসগুলো হচ্ছে সেই আর্টিকেল 21, সেই আর্টিকেল 142, সেই 14, 16, ঠিক আছে, সেগুলো আমি অলরেডি একবার একটা মানে আর কি আমি একটা লাইভে বলেছি। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমার লয়ারকে ব্রিফ করতে আমি যাব, এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল। আমি আগের এওয়ারের কাছ থেকে সেই সহযোগিতা পাইনি। আমার এবারের যে লয়ার আছেন তাকে আমি ব্রিফ করতে যাব, এটা আমার কন্ডিশন। তো আমার সিনিয়র কাউন্সিলকে আমি ব্রিফ করব, আমি প্রিপেয়ার করব। আমরা চেষ্টা করব, আবারও বলছি, পরের দিকে না তাকিয়ে। ক্রমশ জায়গাটার মানে ছাঁকনি বাড়ছে, ক্রমশ জিনিসটা ন্যারো হয়ে আসছে, এটা বুঝুন। কয়েকটা দিবা স্বপ্ন দেখবেন না। পরে গেলে মামলাটা সহজ হবে এই চিন্তা করবেন না, ঠিক আছে। এটাকেও মানতে হবে যে অযোগ্যরা এই প্যানেলে আছে, এর অর্থ হচ্ছে যোগ্যরা বাইরে ছিল। তো সেই যোগ্যরা তো একটা সময় একা ছিল, একটা সময় তো এই যোগ্যরা একা ছিল। তারা তো সম্মিলিত রাষ্ট্রশক্তি ইত্যাদি সবের বিরুদ্ধে লড়াই করেছে, তারা তো একাই গেছে। তাদেরও তো আর্টিকেল 14 এই প্রোটেকশন দিয়েছে। এটাই তো আমাদের ভারতবর্ষের সংবিধানের বিউটি। তো সে একা গিয়ে তো সে মামলা লড়েছে, ঠিক আছে। তো সরকার এমএ ফাইল করেছে, সরকারের যা মনে হয়েছে সেটার বেসিসে তারা করেছে। আপনি একজন পিটিশনার। দেখুন, এটা আমি খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা বলতে চাই। আমি যখন মামলা ড্রাফট করেছি না, মানে রিভিউয়ের ড্রাফট যে আমি করেছি, আমি রিভিউয়ের ড্রাফটে কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পাবো না ধরে নিয়েই করেছি। সরকার আমাকে সার্টিফাইড লিস্ট দেবে না, ওএমআর পাবলিশ করবে না, এইগুলো ধরে নিয়েই সাজিয়েছি। এগুলো ধরে নিয়ে সাজানোই উচিত বলে আমার মনে হয়েছে। তার কারণ হচ্ছে, যদি ওগুলো পেয়ে যাই তাহলে তো সোনায় সোহাগা, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনাকে তো নেগেটিভ ধরেই এগোতে হবে। এই সরকার আপনাকে কিছু করে দেবে না। এই সরকারের প্রথম দায়বদ্ধতা হচ্ছে অযোগ্যদের ওপর। যারা টেন্টেড, তারা সুয়োরানির ছেলে, তো তাদেরকে সরকার প্রাণে ধরে ফেলতে পারছে না হাতে করে। যদি কোর্টের রায় তারা চলে যায় তাহলে ওরা হাত ধুয়ে ফেলবে যে হ্যাঁ ওরা চলে গেল। এবার ওরা যখন চলে যাবে, তারপর আমাদের প্রতি যে আচার আচরণ সেটার পরিবর্তন আসতে হয়তো পারে, তো সেটার জন্যও কিছু ভালো হতে পারে। কিন্তু ওদেরকে সরাসরি সরকার উদ্যোগ নিয়ে কিছু করবে, দেখুন না, কোর্টের রায় তো সব কিছুই ছিল, ওদের টার্মিনেশনের কাজটা তো হয়নি, কিন্তু পরীক্ষা নোটিফিকেশনের কাজটা কিন্তু হয়েছে। তো কাজেই ওদেরকে ওরমভাবে সরাসরি সরকার কিছু করতে চাইছে না। সরকার চাইছে হয়তো আমরাই মামলা টামলা করে যদি ওদেরকে টার্মিনেট করে দিই, ঠিক আছে। তো সেক্ষেত্রে সুমনবাবুর করা কেসটা এখানে ইম্পর্ট্যান্ট হতে পারে। আর আরও একটা নেচার আমি দেখছি, সেটা হচ্ছে যে সরকার বলুন, কোর্ট বলুন, তারা সবাই জানে যে এই প্যানেলে যোগ্য ছেলে মেয়ে আছে। যোগ্য নয়, সুপার ছেলে মেয়ে আছে, যারা বেসিক্যালি এরকম একটা প্যানেল, যে প্যানেলে টেন্টেড ক্যান্ডিডেটস রয়েছে, সেখানে অবধি এরা জায়গা করে নিয়েছে, ঠিক আছে। এবার সেখানে দাঁড়িয়ে আমাদের তো চেষ্টা করতে হবে। আমি মনে করি আমাদের এখনও জায়গা আছে, কারণ আপনি একটা কঠিন সময় দাঁড়িয়ে সৎভাবে পরীক্ষা দিয়েছেন, আপনি ফেলনা লোক নয়। যখন পশ্চিমবঙ্গের একটা বড় পোর্শনের যুবক যুবতী তারা মনে করেছে যে পয়সা দিয়ে চাকরি পাওয়া যায়, ঠিক আছে, যখন তারা মনে করেছে যে না না এসব পড়ে লাভ নেই, এবং তাদের মধ্যে কারো কারো তো একাডেমিক ক্যারিয়ারও ভালো, তবু তারা নিজেদের ওপরে আস্থা না রেখে তারা টাকার ওপরে আস্থা রেখেছে, তারা দুর্নীতির ওপরে আস্থা রেখেছে। সেখানে আপনি সৎভাবে গিয়ে ওখানে পরীক্ষাটা দিয়ে এসছেন। আমার যেটা ধারণা, আমাদের অনেকেরই ভাইবার নম্বর 4, 5, 6, 7 এরকম, তার বেশি আমরা নম্বর পাইনি, ঠিক আছে। আমরা অনেস্টলি পরীক্ষা দিয়েছিলাম। তো আপনি একটা কঠিন কাজ করেছেন, আপনাদের প্রত্যেককে আমার স্যালুট। আপনারা একটা কঠিন কাজ করেছেন, আপনারা একটা শক্ত সময় দাঁড়িয়ে, একটা চরম দুর্নীতির সময় দাঁড়িয়ে আপনারা গিয়ে নিজেরা মাথা উঁচু করে সৎভাবে পরীক্ষা দিয়ে সিলেক্টেড হয়েছেন। এবং আপনাদের যদি পশ্চিমবঙ্গের ক্লাসরুম হারায়, তাহলে সেই ক্লাসরুমের ভবিষ্যৎ কি আমি জানি না। আজকে যদি সেই ছেলেমেয়েগুলোকে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে হয়, যদি সেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীকে স্কুল থেকে বেরিয়ে যেতে হয়, তাহলে সেটার চেয়ে বড় দুর্নীতি আর কিছু হবে না, সেটার চেয়ে আর বড় অবিচার কিছু হবে না। সেটা একটা, আমার মতে সেটা একটা সিস্টেমিক ফেলিওর হবে। যদি যেটা হয়েছে যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে হয়েছে, যদি সেটাকে কেউ বলে সিস্টেমিক ফ্রড, তাহলে এই ভালো ভালো ছেলেমেয়েগুলো যারা কঠিন সময়ে দাঁড়িয়ে
নিজেদের সততায়, নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারা স্কুল থেকে বেরিয়ে গেলে সেটা সিস্টেমিক ফেলিওর হবে, এটা আমাদের ট্রেডিংয়ে থাকা উচিত। যদি আমি জানি না রিভিউতে এভাবে কথা বলা যাবে কি না, রিভিউতে স্কোপটা তো ন্যারো হয়ে আসে। আর এই জন্যই বলবো সবাই একটু পজিটিভ থাকুন, রাখবেন, যত পরের দিকে যাবেন তত জিনিসটা ন্যারো হবে, এটা স্বাভাবিক সায়েন্স। এরকম কোনো চিন্তায় থাকবেন না যে পরের বেঞ্চে গেলে আবার সব সিনারিও পাল্টে যাবে, না। আমরা অলরেডি আগে ভুল করেছি, হাইকোর্টে আমরা পার্টি হইনি, সুপ্রিম কোর্টে আমরা প্রপারলি লড়িনি, এটাকে আর উপেক্ষা করবেন না। রিভিউতে আপনাদের 100% দিন, আমরা ছাড়বো না, আমরা শেষ অবধি ফাইটটা দেবো উইথ অনেস্টি। আমরা এরকম বলবো না যে প্যানেলের বাইরে যারা আছে তারা সবাই অযোগ্য, এটা বাজে কথা হবে। কারণ প্যানেলের ভেতরে অযোগ্য আছে, এর অর্থ হচ্ছে প্যানেলের বাইরে যোগ্য আছে। এগুলো আমরা মেনে নেবো, যেগুলো ফ্যাক্টস, যেগুলো সত্যি, সেগুলো আমরা অস্বীকার করবো না। আমরা তো চাইছি যে রিপ্যানেল হোক, আমরা তো চাইছি যে এই প্যানেলে যারা টেন্টেড তারা বেরিয়ে যাক, এবং সেখানে যারা ওয়েট লিস্টেড তারা চাকরি পাক, যারা তাদের মেধার ভিত্তিতে, তারাও তো একটা ভালো ফল করেছিল, তো তারা আসুক, তাদেরকে তো আমাদের কোনো না চাওয়ার জায়গা নেই। অ্যাকচুয়ালি যদি এখানে সুপ্রিম কোর্ট এইভাবে চিন্তা করে, যদি জাজমেন্টটা সেইভাবে দেয়,